নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, দেশের মানুষ সমস্ত কিছু জানেন এবং মূলত সেই দেশের মানুষের জায়গাটা যদি হয় বিহার, তাহলে তো তারা একদমই রাজনীতি সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সেই ছবিটাই কোথাও গিয়ে একদম ফেস করতে হলো লল্লন সিং, কেন্দ্রীয় মন্ত্রী এবং তার সঙ্গে জেডিইউ নেতা এবং তার সঙ্গে বিহারের বর্তমান এখনো পর্যন্ত ডেপুটি সিএম সম্রাট চৌধুরীকে। তার কারণ তারা গিয়েছিলেন সিওয়ানে। এই মুহূর্তে আপনারা জানেন আনন্দ সিং বাহুবলী, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার হয়ে প্রচার করতে গিয়েছিলেন। তিনি তো একজন প্রার্থী জেডিইউ এর, এবং তার হয়ে প্রচার করতে গিয়েছিলেন সম্রাট চৌধুরী এবং লল্লন সিং, এবং তাদেরকে রাস্তায় একদম পেশ সপাটে প্রশ্ন করেন সেখানকার সাধারণ জনগণ, এবং সেই সাধারণ জনগণের প্রশ্নে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে এই দুই নেতাকে, এবং কোনো মতেই কোনো উত্তর তাদের মুখ থেকে সরেনি। চোখা চোখা প্রশ্ন, কোনো ধরনের কোনো উল্টো পাল্টা প্রশ্ন নয় যেখানে একদম ধর্ম নিয়ে রাজনীতি কিংবা অন্য কোনো বিপক্ষ দলের কথা নিয়ে রাজনীতি, সেরকম কিচ্ছু নয়। একদম সঠিকভাবে সহজভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনারা আমাদের এই যে এলাকাটা, এই যে সিওয়ান এলাকাটা, সেখানে কেন উন্নয়ন করেননি, সেখানে হাসপাতাল বানাননি কেন, এবং তার সঙ্গে প্রশ্ন যে এত বছর ধরে যে টাকাগুলো আপনি পান তার মধ্যে 5টা বিধানসভা ক্ষেত্র রয়েছে, আপনি তো এখানকার এমপি, তো 5টা বিধানসভা ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রে সেই টাকাগুলো গেল কোথায়? গুরুত্বপূর্ণ প্রশ্নের ঝড়, এবং সেখানে দুই মন্ত্রী এবং দুই নেতাকে ওর খাওয়া রাজনীতিবিদ দুজনকে চুপ করে থাকতে হলো, কিচ্ছু বলতে পারলেন না তারা। এবং তার পরবর্তীতে কি পরিণতি হলো সেই যুবকের সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহারের ভোটটা তুঙ্গে, এবং সেই জায়গায় এনডিএ এর বিভিন্ন প্রার্থীদের একই ছবি বারংবার বেরিয়ে আসছে যে তাদেরকে কোথাও গিয়ে একদম বারংবার পাবলিকের সামনে হেনস্থা হতে হচ্ছে। ইয়ে পাবলিক হ্যাঁ, ইয়ে সব জানতে হ্যাঁ, ইয়ে পাবলিক হ্যাঁ, সেই যে পুরোনো গান, এবং সেটাই একদম বিহারের রাজপথে আজকে দেখা গেল। প্রথমেই এই যখন সম্রাট চৌধুরী এবং লল্লন সিং একটা হুটখোলা গাড়িতে করে প্রচার করছিলেন, তখনই সেই গাড়ির সামনে এগিয়ে যান এক যুবক এবং কি প্রশ্ন করেন আপনারা শুনুন, তারপর বাকিটা অংশ আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এবং বিস্তারিত ব্যাখ্যা করছি। हॉस्पिटल आदि के बारे में क्यों नहीं बोलते हैं सर आप कभी? कुछ यहाँ का क्या समस्या का समाधान होगा कि नहीं सर? इतना क्या है, क्या व्यवस्था है वहाँ? व्यवस्था तो फिलहाल ललन बाबू के पास इतनी अच्छी पदवी है। একদম সরাসরি সেই যে জায়গাটা, সেই সিওয়ানের যে জায়গাটা যেখানে আনন্দ সিং তিনি ভোটে দাঁড়িয়েছেন, সেটাকে নিয়ে প্রশ্ন করেন, এবং সেখানে কেন কোনো উন্নয়ন হচ্ছে না সেগুলো নিয়ে প্রশ্ন করেন, এবং একদম টু দা পয়েন্ট প্রশ্ন। রাজনীতি মানুষ যেটা নিয়ে করতে চায়, অর্থাৎ হিন্দু মুসলিম অনুপ্রবেশ, সেগুলো নিয়ে কিন্তু তারা প্রশ্ন করছে না। তাদের বেসিক নিড, সাধারণ মানুষের বেসিক নিড নিয়ে তারা প্রশ্ন করছে, এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, দেশের নেতারা সেই সমস্ত জায়গাগুলোই টাচ করতে চাইছেন না। অন্তত বিহারের ক্ষেত্রে সেই ছবিটাই তো ধরা পড়ছে। নাহলে সম্রাট চৌধুরী 1 মিনিট গাড়িটা দাঁড় করাতে পারতেন না সেখানে, লল্লন সিং 1 মিনিট সেখানে উত্তরটা দিতে পারতেন না। লল্লন সিং সেই এলাকার সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী, এবং তারপরে গুরুত্বপূর্ণ এতটা প্রশ্ন করবেন একজন সাধারণ মানুষ, সেটা অবশ্যই এই মুহূর্তে রাজনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণ এই যে সাধারণ মানুষের মধ্যে এতটা জনজাগরণ, সেটা কিন্তু বিহারের মতন এলাকায় আমরা বারংবার বলেছি যে বিহার পিছিয়ে পড়া রাজ্য হতে পারে অর্থনৈতিক ভাবে, কিন্তু বিহারের মানুষ রাজনীতি সম্বন্ধে অত্যন্ত সচেতন। নাহলে একজন মানুষ কিভাবে জানতে পারেন, সাধারণ প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, তারা কিভাবে এতটা ওয়াকিবহাল হতে পারেন যে একজন সাংসদ কত ফান্ড পান বছরে, এবং সেটা 5 বছরে কত টাকা হয়, এবং তার নিজের যে সংসদ ক্ষেত্রের মধ্যে কটা বিধানসভা এলাকা আছে, সবকিছু সম্বন্ধে ওয়াকিবহাল এই ছেলেটি যে প্রশ্নটা করেছে। আপনারা শুনুন সেই অংশটুকু, তার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এই যে লল্লন সিং এবং সম্রাট চৌধুরী যে প্রচারে এসেছিলেন এবং যেখানে এসে তাদের নাস্তানাবুদ হতে হলো, সেই বিষয়টা নিয়ে কেস হয়েছে পর্যন্ত। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে কেস করেছে, কি বিষয়ে অবশ্যই বলছি, কিন্তু আগে দেখুন সেই যুবকের প্রশ্নে নাস্তানাবুদ দুই নেতা। ललन बाबू के पास इतनी अच्छी पदवी है, 8700 करोड़ का बजट है इनके पास 1 साल में, जो कि 40,000 करोड़ का होता है 5 साल में। क्या उसका क्या कर रहे हैं? उस पैसे का कहाँ जा रही है वो धनराशि? 5 विधानसभा है, कोई जवाब नहीं। कोई जवाब दीजिए, हम लोग भी वोट करते हैं। ये मोकामा के साथ इतना सौतेला व्यवहार क्यों?
আপনারা শুনলেন প্রশ্নবাণ এবং প্রশ্নবাণে জর্জরিত হয়ে লল্লন সিং একদম চুপ করে উল্টো দিকে তাকিয়ে থাকলেন, কোনো কথা বললেন না। এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতির উপর ভরসা করে কি এই মুহূর্তে বিহারকে আরো ডবল ইঞ্জিন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তারা বলছেন মানুষকে? এবং মানুষ যেখানে এতটা জাগরিত, মানুষ যেখানে এতটা জানেন অলরেডি রাজনীতিটা কিভাবে হয়, কোন প্রেক্ষিতে হয়, সমস্তটা সম্বন্ধে ওয়াকিবহল, সেখানে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলা, মানুষকে বোঝানো যে অনুপ্রবেশ হচ্ছে, আপনারা কখনোই অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য যারা আসছে তাদেরকে ভোট দেবেন না, জঙ্গল রাজ্যের সরকার তৈরি করবেন না, এগুলো কি মানুষকে আর বোঝানো এই মুহূর্তে সম্ভব? মানুষ তো সমস্তটাই জানেন, সমস্তটা তারা বোঝেনও। এবং এই যে প্রশ্নটা, এই ভিডিওটা এসেছে, এটা সাধারণ একজন মানুষ, এটা তাকে আগে থেকে কেউ প্ল্যান্ট করে দেয়নি। এই আসবে বলে তাকে প্রশ্ন করতে হবে এইভাবে কেউ প্ল্যান করে দেয়নি তাকে। তার এলাকায় দুজন নেতা প্রচার করতে গিয়েছেন, এবং নেতা যে প্রচার করতে গিয়েছেন তারা কার হয়ে প্রচার করতে গিয়েছেন? যে প্রার্থী জেলে রয়েছেন, আনন্দ সিং এই মুহূর্তে জেলে রয়েছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনাদের জানিয়েছিলাম খবর, একদম সরাসরি হত্যার অভিযোগে বাহুবলী আনন্দ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সেখানে ছোটে সরকার বলে ডাকা হতো, এবং তাকে নাকি ফাঁসানো হয়েছে। লল্লন সিং এই মুহূর্তে সেই কথাটা বলছেন যে আনন্দ সিংকে ফাঁসানো হয়েছে, এবং প্রত্যেকটি বাড়ি থেকে একদম এই মুহূর্তে সবাইকে আনন্দ সিং হয়ে উঠতে হবে এবং এই ফাঁসানো ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোট দিতে হবে। হয়তো সেটা হবেও, কিন্তু এই যে এই মুহূর্তের যে প্রশ্নগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে, এই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটাকে কিভাবে এড়িয়ে যাবে ভারতীয় জনতা পার্টি? এবং তার পরবর্তীতে যখন একদম প্রশ্ন বাণে জর্জরিত হয়ে গিয়েছেন দুই নেতা, তখন তাদেরকে এই লোকাল যে নেতারা ছিলেন সেখানে তারা সরিয়ে দেন। এই প্রশ্ন করছে এই যুবক দেখে তাকে সরিয়ে দেন সেই জায়গা থেকে ধাক্কা মেরে, এবং সেই যুবকের গলায় আপনারা শুনুন যে কিরকম একটা হতাশা, একটা কিভাবে অসহায়তা তার গলায় ফুটে উঠছে। আপনারা শুনুন। जवाब दीजिए। 14 तारीख को बात नहीं है। यही 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 होता है, सवाल करने पर यही होता है। यहाँ जवाब दीजिए। 14 तारीख को बात नहीं है। यही 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 होता है, सवाल करने पर यही होता है। यहाँ আপনারা শুনলেন সেই যুবকের বক্তব্য, এবং শুনলেন যুবকের যে হতাশা ঝরে ঝরে পড়ছে, এবং সম্পূর্ণভাবে তিনি বলছেন যে এই যে প্রশ্ন করলে নেতারা চলে যান, প্রশ্ন করলে এই হয় আমাদের অবস্থা, এইভাবেই দিনের পর দিন রাজনীতি চলছে। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। বিহারের ভোটের ক্ষেত্রে এই বিষয়টা এবারে গুরুত্বপূর্ণ কেন? গত 20 বছর ধরে নীতিশ কুমার একটা পদ্ধতিতে সরকার চালিয়েছেন, তার আগে লালু প্রসাদ যাদব একই পদ্ধতিতে, বলা যেতে পারে জঙ্গল রাজ তখন ছিল, নীতিশ কুমার একটু সেই জঙ্গল রাজের বিষয়টা কমিয়েছেন, কিন্তু অর্থনৈতিক ভাবে বিহারের অবস্থা যেমন ছিল ঠিক তেমন এখনো পর্যন্ত রয়েছে। সেটা বহু লোকেই বলছেন, এবং সেটা অস্বীকার করার জায়গাও নেই। এই মুহূর্তে তেজস্বী যাদব কিংবা লালু প্রসাদ যাদব, তাদের যে পার্টি সেটা খুব ভালোভাবে চালিয়েছিল 1990 থেকে 2005 পর্যন্ত, সেটা বলা যায় না। এবং 2005 থেকে 2025 সাল পর্যন্ত যে নীতিশ কুমার সরকার চলেছে, তার প্রথম 10 বছর নীতিশ কুমার যেভাবে চালিয়েছিলেন, তার পরের 10 বছর যে একইভাবে চালিয়েছেন সেটাও বলা যায় না। সুতরাং এই মুহূর্তে মানুষ কিন্তু সচেতন, বিহারের মানুষ সচেতনতা নিয়েই ভোট দেবেন, এটাই এই মুহূর্তে আশা করা যায়। তবে অবশ্যই এই ছবিটা কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয় যে দুজন নেতা আসলেন এবং মানুষ কোনো প্রশ্ন করলো তাদেরকে, তারা সম্পূর্ণ উত্তর না দিয়ে এড়িয়ে চলে গেলেন। নেতা তো 5 বছরে একবারই আসেন, নেতা তো কখনোই প্রতিদিন আসেন না। কোনো সাংসদ কি সাংসদ ক্ষেত্রে প্রত্যেক দিন যান, বা প্রত্যেক মাসে যান, বা প্রত্যেক বছরের একটা সময় যান? কখনো যান না। তিনি 5 বছরে একবার মাত্র যান, এবং তখনই তিনি শুধুমাত্র হাত জোর করেন। এবং সেই অবস্থাতেও তাদেরকে যদি কেউ কোনো প্রশ্ন করে, তাহলে তো তার উত্তর দেওয়ার দরকার ছিল যে আপনারা আমাদেরকে আরেকবার আনুন, আমরা অবশ্যই সমস্ত সমস্যার সমাধান করব, বা কোনো রকম ভাবে সহিংসতার একটা পরিচয় দেওয়া উচিত ছিল। কিন্তু তারা যেভাবে ঔদ্ধত্য দেখিয়ে চলে গেলেন, ইগনোর করলেন এই ধরনের প্রশ্নগুলোকে, সেটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে এনডিএ সরকার তাদের একটা ছবি তুলে ধরছে যে তাদের ঔদ্ধত্য অত্যন্ত বেশি, এবং তারা যা ছুড়ে দিচ্ছে মানুষকে সেটা নিয়েই মানুষ খুশি থাকবে, এইটাই যেন একটা তাদের বক্তব্য। এই বিষয়টা কিন্তু কখনোই সাধারণ মানুষ মেনে নেন না। এবং যে কোনো সরকারের ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে এটাই কিন্তু বারংবার ঘটেছে যে যখনই কোনো না কোনো দল ঔদ্ধত্য
পূর্ণ আচরণ করেছে সেখানকার নেতারা, তাদেরকে কিন্তু মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবং সেই মানুষই 2024 সালে 400 আসন পেয়ে যে দল 2024 সালে ক্ষমতায় আসার কথা ছিল তাদেরকে 240-এ নামিয়ে দিয়েছে। 303টে আসন তাদের ছিল 2019-এও। ভারতীয় জনতা পার্টি 303টে আসন পেয়ে তারা 400 স্বপ্ন দেখছিল, কিন্তু মানুষ কিন্তু সারা দেশ থেকে তাদেরকে 240-এ নামিয়ে দিয়েছে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই মুহূর্তে এই যে বিষয়গুলো, এগুলো কখনোই কিন্তু ঔদ্ধত্যকে কখনো কিন্তু প্রশ্রয় দেওয়া উচিত নয় কোনো পলিটিক্যাল পার্টির। এইরকম একটা ছবি উঠে আসা এবং বিভিন্ন জায়গা থেকে, বিহারের বিভিন্ন জায়গায় বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকে একই ছবি উঠে আসছে যে এনডিএ প্রার্থীদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এবং তারা পালিয়ে বাঁচার জায়গা পাচ্ছেন না। সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নেতার চোখে চোখ রেখে এই ধরনের সাহসী প্রশ্ন করা, যুক্তিযুক্ত প্রশ্ন করা, সেটা কতটা এই মুহূর্তে প্রশংসার যোগ্য আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।